আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই দুটি বিভাগের সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে। দুপুরে দুই কমিশনের দেয়া সুপারিশ হাতে পেয়ে এ কথা জানান তিনি। রফিকুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন দুটি তাদের প্রস্তাবনাগুলো আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক। টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত। এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি। এই দুটি খাতের সংস্কার প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই উদ্যোগ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রাসঙ্গিক। এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়। জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। সুপারিশগুলো বাস্তবায়ন হলে নাগরিকের ন্যায্য অধিকার ফিরে পাওয়া যাবে বলে জানান প্রধান উপদেষ্টা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। এই ঐকমত যেটা হবে সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জনগণের মতামতের উপর ভিত্তি করেই দল গঠন করা হবে। অনলাইন ও অফলাইনে মানুষের মতামত নেবেন তারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। আসছে নতুন রাজনৈতিক দল। স্বাধীনতার 53 বছর পর এবারই প্রথম কোনো রাজনৈতিক দল গড়বে জনগণের ঠিক করা নাম ও প্রতীকে, যার অংশ হিসেবে আপনার চোখে নতুন বাংলাদেশ এই প্রশ্ন নিয়ে অনলাইন ও অফলাইনে মানুষের কাছে পৌঁছতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। নতুন এ দল গঠন নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকারের পতন হলেও ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটেনি। বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও দলগুলো মানুষের আকাঙ্ক্ষা ও তারুণ্যের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন এ দল গঠনের সিদ্ধান্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও আমাদের ফ্যাসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন এ দল হবে আমব্রেলা বা ছাতা পদ্ধতিতে, যে ব্যবস্থায় দলটি তার তত্ত্বাবধানে থাকা অংশীজনদের কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবে এবং যেখানে সমাজের সব স্তরের মানুষ অংশ নেবে। সবাইকে একসাথে নিয়ে একটা আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। স্বাধীনতা পরবর্তী পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই দেশ, যেখানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে প্রতিফলন হয়নি মানুষের আকাঙ্ক্ষা। নিজেদের মতবাদ চাপিয়ে না দিয়ে জনগণের মতবাদের উপর ভিত্তি করেই হবে নতুন দলের কাঠামো। আমারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। জাকারিয়া খান, RTV। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন,
ফেব্রুয়ারি ও মার্চে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে। কোনো ভয় বা আতঙ্ক দেখিয়ে এই জাতিকে পিছুপা করা যাবে না জানিয়ে তিনি বলেন, যে কোনো সময়ের জন্য প্রস্তুত তারা। এ সময় আইনি জায়গায় থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। ইন্ডিয়ান গভর্নমেন্টও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো। কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার করতে হবে, নইলে খুনিরা উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে তারেক রহমান বলেন, হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না শেখ হাসিনা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সোনাগাজীর সাবের পাইলট হাইস্কুল মাঠের এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। এ সময় র্যাবের ক্রসফায়ারে নিহত সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দেন তারেক রহমান। পদযাত্রা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন, শেখ হাসিনার ষড়যন্ত্র ও আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরেন। আপনারা কোনদিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল? আপনারা এরশাদের অধীনে বলেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন। আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। হাসিনার সঙ্গে যারা এই গুমখুরের সঙ্গে জড়িত ছিল, অত্যাচার, নির্যাতন, লুটপাটে জড়িত ছিল, তাদের বিচার চাই। এখানে আমাদের প্রত্যাশার জায়গা। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। দলে অনুপ্রবেশ ঠেকানো ও অনুচরদের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। আশিকুল আলম, RTV, ঢাকা। দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য জনগণ দলটির বিচার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা সরকারে ও প্রশাসনেও রয়েছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক।
জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে সবার প্রতি আহ্বান জানালেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না মানার ঘোষণা দিলেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তারা। এ সময় ৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানায় জামায়াত। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ২৪-এর আন্দোলনে জুলাই শহীদদের জীবনী সম্বলিত ১০ খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১০ খণ্ডের এই স্মারকে রয়েছে ২৫০০ পৃষ্ঠা। সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। ৬ মাস পার হলেও এখনো জুলাই শহীদদের বিচারের অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান স্বজনরা। অভিযোগ করেন শহীদদের চাওয়া নিয়ে আন্তরিক নয় কেউ। শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র জামাত ইসলাম, কোনো লোক, কোনো সংগঠন, কোনো দল আমাদের কাছে যায়নি। আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। বিচার প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। আমার সন্তান মাহফুজ সহ ২০০০ উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর আর কোনো নির্বাচন নয়। ইতিহাস সংরক্ষণে বরাবরই আত্মভোলা এ জাতি জুলাই শহীদদের জীবনী সংরক্ষণ উদ্যোগের জন্য জামায়াতকে ধন্যবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশ গড়তে ভেদাভেদ ভোলার আহ্বান জানান তারা। আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে, আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে, এই ধরনের গাঁজাখুরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয়। এই আওয়ামী দোসর ফ্যাসিস্ট খুনিদের সবাই পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। অনেকেই বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। প্রচলিত ধারার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায় না। এদেশের ইতিহাসকে বিস্মৃতি ও বিকৃতির ইতিহাস উল্লেখ করে দ্রুততম সময়ে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানায় জামায়াত নেতারা। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগ্রাম জারি রাখার কথাও জানান তারা। আগামী দিনে ঐক্যবদ্ধ, মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছে। তার জন্য অবশ্যই সেই ৫ই আগস্টকে জাতীয় ছুটির তালিকাভুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। স্মারকের কাজ চলমান থাকবে জানিয়ে শহীদদের আত্মত্যাগ বিশ্বকে জানাতে অন্যান্য ভাষায়ও স্মারক প্রকাশ করা হবে বলে জানান জামায়াতের আমির। যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ৪৮ ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। এই ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি অভিযোগ করেন, গণহত্যার বিচারে সরকারের তৎপরতা নেই। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে পাপ করেছে তার ক্ষমা নেই। আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানো মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা উল্লেখ করে তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি জানান। গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচার সহ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। ৪৮ ঘন্টার মধ্যে এই উপদেষ্টাদেরকে জবাব দিতে হবে, তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করবে কিনা। ৪৮ ঘন্টার আত্মনিবেদন দৃষ্টি। যদি আপনারা জনগণের কথা শোনেন, আমাদের কথা শোনেন, তাহলে ওই রাষ্ট্রীয় অতিথি ভবন আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সেটি ঘেরাও করব।
রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। গত 5 আগস্ট বেলা 11টার দিকে রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা আদাবর থানার রিং রোড এলাকায় মিছিল বের করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এই 3 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় দণ্ডকারী কর্মকর্তা। এরা এই মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে এবং তাদেরকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া 9 আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ সময় হাইকোর্ট বলেন, মামলাটি বিদ্বেষপূর্ণ রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। গত 30 জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। শুনানি শেষে ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে বলেন, শেখ হাসিনাকে খুশি করতেই 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 1994 সালের 3রা সেপ্টেম্বর ঈশ্বরদী স্টেশনে শেখ হাসিনার বগি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ে নিজামের 2 ধাপের প্রথম পর্বের ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। আয়োজন করবে সাদ অনুসারীরা। শফিকুল আলমের ছবিতে সাকিবুর রহমানের রিপোর্ট। চোখের পানিতে 2 হাত তুলে আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দুপুর 12টা 7 মিনিটে শুরু হয় আখিরি মোনাজাত। প্রায় আধা ঘন্টার মোনাজাত পড়ান কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের হাজারো মেহমান অংশ নেন। পরকালের জন্য যে আমরা কল্যাণের পেছনে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেয়, ঠিক ইমানের একটা চার্জ হয়। 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় সারা দুনিয়া থেকে এখানে আমরা একত্রিত হয়েছি। পরিবারের জন্য দোয়া করলাম, আপনার দেশের মানুষের জন্য দোয়া করলাম। দেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। পরিবার, দেশ ও সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেন মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা। গোটা বিশ্বে এবং আমরা সবার জন্য দোয়া করছি, সারা বিশ্বের মুসলমান যাতে এক হয়, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয়। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া থাকবে। মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। শুরায়ে নিজামের পরিচালনায় আগামী বছর 2 থেকে 4 জানুয়ারি প্রথম ধাপ এবং 9 থেকে 11 জানুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে। 2 হাত তুলে চোখের পানিতে আল্লাহকে খুশি করতে নিজের এবং পরিবারের জন্য দোয়া চাইলেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। তাদের চাওয়া সারা বিশ্বের মুসলিমরা শান্তিতে থাকবে, ভালো থাকবে। সাকিবুর রহমান, RTV, টঙ্গী ইজতেমা ময়দান। অবৈধ সম্পদ অর্জন ও 4.25 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে হাসিনা সরকারের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করে দুদক। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
আর্থিক খাত ধ্বংসের অন্যতম হোতা শেয়ার বাজার কেলেঙ্কারি, পুঁজিবাজারে বিভিন্ন ব্রোকারেজ হাউস নিয়ন্ত্রণ, অর্থ পাচার, বিভিন্ন দেশে কয়েকশো কোটি টাকা ব্যয়ে রোড শো সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামের বিরুদ্ধে। এবার অবৈধ সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ ও পাচারের অভিযোগে মামলা করল দুদক। গতকাল ধানমন্ডি থেকে গ্রেফতার হন তিনি। মামলায় আরও 6 জনকে আসামি করা হয়েছে। আসামি শিবলি রুবায়াতুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি দেখে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে পণ্য রপ্তানির বিপরীতে কোনোরূপ রেকর্ডপত্র না পেয়েও পরস্পর যোগসাজশে $3,61,00,000 বাংলাদেশে আনয়ন করে তা থেকে $1,84,28,820 টাকা নিজে গ্রহণ করে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও নিয়োগ দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশের বাইরে 16 নং ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদেশি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রমজানে রোজাদারদের জিম্মি করে পণ্যের দাম বাড়ানো হবে। অস্বাভাবিক মুনাফা করবেন এক শ্রেণীর ব্যবসায়ী। এটাই যেন বাঙালির মুসলমানদের ভাগ্য। অথচ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ, এমনকি হিন্দু ও খ্রিস্টান প্রধান দেশগুলোতেও ধর্মীয় উৎসবে পণ্যের দামে থাকে বিশাল মূল্য ছাড়। বিশ্লেষকরা বলছেন, এবার রোজার পণ্যের সিন্ডিকেটদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আর ভোক্তা অধিকারের মহাপরিচালক জানালেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক সংস্থাটি। সেলিম মালিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীরা রমজানের অপেক্ষায় থাকেন, কারণ এই সময়ে কম দামে পণ্য বিক্রি করে রোজাদারদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাবেন, পাশাপাশি অর্জন করবেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশে। এই যেমন কিছুদিন আগেই কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে নিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবার রমজানের আগে দাম বাড়াতে চায় আরেক দফা। 5 কার্টন তেলের সাথে 3 বস্তা আটা দিছে, 2 বস্তা সুজি দিছে, তাও তেল পাচ্ছি না অ্যাভেলেবেল। এখন ওনারা একটু উপর থেকে আবাস পাইছে ফ্যাক্টরি একটু দাম বাড়বে, ওনারা যার মতো করে কিনা গোডাউনে থুয়ে দিচ্ছে, বিক্রি করবেন 2 দিন পরে বিক্রি করবে, সেটা লাভ বেশি পাবে। এমন সংকটে নাজেহাল ভোক্তারাও। খুব সুনামধন্য একটা তেল কোম্পানি, আমি তাদের সাথে গত 1 সপ্তাহ আগে কন্ট্যাক্ট করছি যে আমার তেল লাগবে। ওনারা আমাকে বললো যে আমাদের তেলের দামটা বাড়তে পারে, এই জন্য আমাদের তেলটা একটু কম বাজারে সাপ্লাই হচ্ছে। তো এটা পূর্ব ঘোষিত তাদের একটা পলিসি, এই পলিসি থেকে আমাদের মুক্তি নাই। বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা বারবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কথা বলছি, কিন্তু কোনো জায়গায় তো সেটার প্রতিফলন নাই। কম্পিটিশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এমনভাবে এটাকে সৃষ্টি করবে যে ইচ্ছা করলেও কেউ প্রাইসটাকে বাড়ানো কমানো, মার্কেট থেকে উধাও করে দেওয়া, এটা করতে পারবে না। সেটাই হলো পারফেক্ট কম্পিটিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় তৎপর আছি এবং থাকবো, এবং ব্যবসায়ীদেরকেও অনুরোধ করব, দয়া করে রমজানে ব্যবহার করে কেউ যাতে আমাদের ভোক্তাদের অস্বস্তিতে না ফেলে। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মার্কেট তৈরি করা গেলে সিন্ডিকেট অনেকটাই ভেঙে দেওয়া যাবে। অ্যাপস ভিত্তিক অনেক মার্কেটিং সিস্টেম আসছে, সরকার এই মার্কেটিং সিস্টেমগুলো যদি অ্যাডপ্ট করতে পারে, কৃষক তার ফসল উৎপাদন করে সরাসরি সে কারণ বাজারে পাঠিয়ে দিল। আর ইসলামী স্কলারদের মতে অবৈধ মজুদদারদের ব্যাপারে ধর্মিক, দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরকালে যে কঠিন শাস্তি তো দিবেনই, দুনিয়ার মাঝে 2টো শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি দিবেন, তাকে দুনিয়ার মাঝেও দরিদ্র করে দিবেন, আল্লাহু আকবার। সেই সাথে তাকে কুষ্ঠব্যাধি সহ যে কোনো ধরনের কঠিন ব্যাধিতে তাকে আক্রান্ত করে দিবেন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।
ভয়েস ফর রিফর্ম আয়োজিত সংবিধান সংস্কার ও ক্ষমতার ভারসাম্য শীর্ষক সংস্কার সংলাপে এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, উচ্চ কক্ষের কার্যকর ভূমিকা না থাকলে এর প্রয়োজন নেই। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকার দায়িত্ব নিয়ে মানবিক রাষ্ট্র গঠনের প্রয়াসে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে, যার অন্যতম সংবিধান সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন এরই মধ্যে তাদের প্রস্তাব জমা দিয়েছে সরকারের কাছে, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা দেওয়া হয়েছে। ৩৯টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছে বিএনপি, তার অন্যতম এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এ নিয়েই এই সংলাপের আয়োজন করেছে ভয়েস ফর রিফর্ম। সংলাপে অংশ নেয় বিএনপি সহ ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি। অধিকাংশ দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দেয়। যে সংবিধান কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের সঙ্গে বিএনপি ২০২২ সন থেকেই যে সংসদীয় কাঠামোর বিষয়ে যে কথাগুলি তার রাষ্ট্র মেরামতের প্রস্তাবের মধ্যে দিয়েছে, তার সঙ্গে কতটা দূরত্ব বা কতটা নৈকট্য আছে। তবে আইন প্রণয়ন সহ অন্যান্য কাজে ভূমিকা না থাকলে উচ্চকক্ষ তেমন কার্যকর হবে না বলে মনে করেন তাদের অনেকে। উচ্চকক্ষের ভূমিকা আসলে কতটুকু? আইন প্রণয়নের ক্ষেত্রে কি উচ্চকক্ষকে ভূমিকা দেবেন? আসলে সেটা আমাদের এখানে এখনো পর্যন্ত কেউ ভাবছে বলে আমার জানা নাই। যদি এটাকে মিনিংফুল করতে হয়, ইম্প্যাক্টফুল করতে হয়, তাহলে অন্তত তাকে আইন প্রণয়নের ক্ষেত্রে তার কোনো না কোনো ধরনের ক্ষমতা থাকতে হবে, শুধুমাত্র অবজারভেশন না, মানে সেগুলো যেন বাইন্ডিং হয়। এবি পার্টি মনে করে এটি অপ্রয়োজনীয়। এমনটি করলে সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে সেকেন্ড চেম্বারের নামে টোটাল সিভিল সোসাইটি ডেমলিশ হয়ে যাবে। এখন যে যতটুকু এই যে ফ্যাসিবাদের দালাল বলি, নিরপেক্ষ সুশীল সমাজ বলি, যে দুই চারটা ভয়েস আছে, যে দুই চারটা প্রতিষ্ঠান আছে, তখন টোটাল সিভিল সোসাইটিকে দেখা যাবে কোনো না কোনো ফর্মে সেকেন্ড চেম্বারে নিয়ে যাবে। অন্যান্য প্রয়োজনীয় সংস্কার না হলে কেবল সংসদের ২ কক্ষ দিয়ে দেশের ক্ষমতা কাঠামোর তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন তারা। আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। সুতরাং পার্টিতে যদি খান আলামিন, আরটিভি, ঢাকা। গাজা উপত্যকা দখলের ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এই ঘোষণার নিন্দা জানাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছে হামাস ও সৌদি আরব। অন্যদিকে জাতিসংঘের ২ সংস্থার বিরুদ্ধে নতুন করে সিদ্ধান্ত দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্ট। ফিলিস্তিন বিক্রির জন্য নয় এমন স্লোগানে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে শত শত মানুষ। ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের ঘোষণার পর এর বিরুদ্ধে প্রতিবাদে নামে বিক্ষোভকারীরা। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ এবং ফিলিস্তিন মুক্ত করার দাবি জানান তারা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার গাজা উপত্যকা দখলের পরিকল্পনার কথা জানান। এ সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণে মার্কিন সেনা পাঠানোর ঘোষণাও দেন তিনি। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করবে। গাজার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নির্মূল করব। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। একই সাথে জানান, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থার বরাদ্দ বন্ধ থাকবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। এছাড়া ফিলিস্তিন দখলের বিরোধিতা করেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন ও রাশিয়ার 2 রাষ্ট্রদূত। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করবে, এমনটাই দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। বিনয়ামিন, আরটিভি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য বুধবার 15 জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করবে আইসিসি। 8 দলের এই টুর্নামেন্টের সৈকত ছাড়াও আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন 12 জন, আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন 3 জন। এর আগে গত বছর টি-20 বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। এছাড়াও মেয়েদের 2টি ওয়ানডে ও টি-20 বিশ্বকাপেও আম্পায়ারিং এর অভিজ্ঞতা রয়েছে তার।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।